আজ আমার বাড়ি ফিরতে তো ভীষণ দেরি হয়ে গেল। রাস্তাঘাটে তো আর কাউকে দেখতেও পাচ্ছি না। কে জানে আজ আমার কপালে কি আছে। টোনা এসব ভাবতে ভাবতে পথ দিয়ে হাঁটতে থাকে। চারিদিক ঘুটঘুটে অন্ধকার, মৃদু হিমশীতল হাওয়া বয়ে যাচ্ছে। ঠিক তখনই একসাথে কিছু কুকুর সজোরে ডেকে উঠতে থাকে। এই কুকুরগুলো এত অস্থির হয়ে ডাকছে কেন? ব্যাপারটা তো একদম ভালো লাগছে না। তার মানে কি কেউ এই জঙ্গলে এসে কোনো বিপদে পড়েছে? টোনা অস্থির হয়ে এদিক সেদিক দেখতে থাকে, কিন্তু কোনো কিছুই সে আর দেখতে পায় না। এমন সময় তার চোখ যায় বড় একটা গাছের দিকে। সেখানে নিচে একটা ছোট্ট পাখি দাঁড়িয়ে আছে, আর তার পাশ ঘিরে দাঁড়িয়ে আছে ক্ষুধার্ত কিছু কুকুর। তারা যে কোনো সময় বাচ্চাটাকে ধরে খুবলে খেয়ে নিতে পারে। এই কুকুরগুলো তো দেখা যায় এই ছানাটাকে ধরে ফেলবে। এখন যদি আমি এদের আটকাতে যাই তাহলে আমাকেও যে কোনো সময় আক্রমণ করে বসবে। আমি বরং এক কাজ করি, অন্য কোনো কৌশল অবলম্বন করি। এই ভেবে টোনা উড়াল দেয়, আর কুকুরগুলোর মাঝখান থেকে বাচ্চাটাকে ছো মেরে তুলে নিয়ে এক ছুটে বাড়িতে চলে আসে। হ্যাঁ গো, তুমি এই বাচ্চাটাকে কোথায় পেলে? কি মায়াবী ছানা গো। এরপর টোনা সব কথা খুলে বলে টুনিকে। হায় হায়, কি সাংঘাতিক ঘটনা। আমরা ছানা পাই না, আর এর বাবা মা পেয়েও পায়ে ঠেলে দিল। আমার মনে হয় এর বাবা মা ইচ্ছে করে একে ফেলে যায়নি, অবশ্যই কোনো বিপদে পড়ে ফেলে গিয়েছে। তবে ভারী হয়েছে টোনা, আমাদের তো আর কোনো সন্তান নেই, তাই হয়তো সৃষ্টিকর্তা একে আমাদের কাছে পাঠিয়েছে। তুমি একদম ঠিক কথা বলেছো। আমরা আমাদের কুড়িয়ে পাওয়া সন্তানকে পড়াশোনা শিখিয়ে অনেক বড় করে তুলবো, উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। টোনা আর টুনি কুড়িয়ে পাওয়া সন্তানকে দিয়ে অনেক খুশিতে দিন কাটাতে থাকে। এরপর দেখতে দেখতে কেটে যায় অনেকগুলো দিন। হঠাৎ করে জঙ্গলের এক গোলযোগ শুরু হয়ে যায়। টুনি বৌদি, একটু আসবে? হ্যাঁ বৌদি, কি হয়েছে? তোমাকে এত চিন্তিত কেন মনে হচ্ছে? কিছু কি হয়েছে গো? আসলে তেমন কিছু তো হয়নি, আবার হয়েছেও। বান্টি দুদিন হলো বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? কোথায় গিয়েছে? দুদিন আগে শহরে গিয়েছে কাজের জন্য। গতকাল ওর আসার কথা ছিল, কিন্তু এখনো কেন জানি এলো না। আমার মনে হয় ও কোনো কাজে হঠাৎ আটকে পড়ে গিয়েছে, তাই গতকাল আসতে পারেনি। আজ নিশ্চয়ই আসবে। তুমি বরং আজকের দিনটা অপেক্ষা করো। যদি আজকে ফিরে না আসে তাহলে আমরা পুলিশের কাছে যাব, কেমন? আচ্ছা ঠিক আছে বৌদি। এরপর সুখী পায়রা সেখান থেকে চলে যায়। টুনিও আর ব্যাপারটা নিয়ে কোনো মাথা ঘামায় না। এদিকে দেখতে দেখতে রাত হয়ে আসে। হঠাৎ করে এমন বাতাস কেন উঠলো? আমি তো আর সামনেও আগাতে পারছি না। ঠিক তখনই বড় একটা রাক্ষস এসে বান্টির সামনে দাঁড়ায়, আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে বান্টিকে এক খাপড়ে মেরে ফেলে, আর লাশ নিয়ে দ্রুত সেখান থেকে চোপের আড়ালে চলে যায়। এদিকে দেখতে দেখতে রাত পেরিয়ে ভোর হয়ে আসে। টুনি বৌদি, আমার স্বামী এখনো ফিরে এলো না। নিশ্চয়ই আমার স্বামীর কোনো বিপদ হয়েছে, তার কারণে ও বাড়ি ফিরে আসতে পারছে না। তুমি আর কেঁদো না, আমরা সবাই দেখছি গো। এরপর সবাই বান্টিকে খোঁজার জন্য জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, আর তারা বান্টির দুই একটা জিনিস খুঁজে পায়, কিন্তু বান্টিকে আর পায় না। আর পাবেই বা কি করে? বান্টিকে তো রাক্ষস খেয়েই নিয়েছে। বান্টি, এভাবে আমাকে ছেড়ে তুমি চলে গেলে, এবার আমার কি হবে? তুমি আমাকে একা করে কেন চলে গেলে বান্টি? সুখে চিৎকার করে কাঁদতে থাকে। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। কিরে রকি, তুই কোথায় যাচ্ছিস? তাও আবার রাতের বেলা? দেখছিস না জঙ্গলে কি সব হচ্ছে? কই, কোথাও তো যাচ্ছি না মা। আসলে আমার ঘুম আসছে না তো, তার কারণে একটু বাইরে থেকে ঘুরে আসতে যাচ্ছি। না না বাবা, তুই এখন কোথাও যাস না। তোকে নিয়েছে আমার ভীষণ ভয় হয়। আচ্ছা ঠিক আছে মা, আমি কোথাও যাব না। এবার তুমি ঘুমিয়ে পড়ো তো। ঠিক আছে, ঘুমাবো। তুইও আয় আমার সাথে। রকি মায়ের সাথে শুয়ে পড়ে,
কিন্তু যেই না টুনি ঘুমিয়ে পড়ে আর তখনই রকি মায়ের পাশ থেকে উঠে পড়ে আর একা একা বাইরে বেরিয়ে চুপের আড়ালে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে সেই রাক্ষসটা বেরিয়ে আসে। আমার খাবার চাই, কোথায় আছে, কোথায় আছে আমার খাবার? ঠিক তখনই একটা পাখি ভয়ে ভয়ে সেই দিক দিয়ে যেতে থাকে। নিজের সন্তানের জন্য আজ আমাকে এই ভয়ঙ্কর পথে দিয়ে যেতে হচ্ছে। না জানি কখন কোন বিপদ আমার উপর এসে পড়ে। প্যাঁচা ভয়ে ভয়ে এক পা দু পা করে আগাতে থাকে আর তখনই রাক্ষস এসে প্যাঁচার উপর আক্রমণ করে বসে আর এক থাবাতে তাকে মেরে চুপের আড়ালে নিয়ে চলে যায়। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে আর টুনি খাবার খোঁজার জন্য সেই পথ দিয়ে যেতে থাকে। আরে আরে, এগুলো তো পেঁচা দাদার পালক মনে হচ্ছে। তাহলে কি কাল রাতে পেঁচা দাদাও? কথাটা ভাবতেই টুনির গা পুরো শিউরে ওঠে আর কোনো কথা বলার শক্তি সে খুঁজে পায় না। তাই কোনো রকমে উড়ে বাড়ি ফিরে আসে আর টোনাকে সব কথা খুলে বলে। এসব তুমি কি বলছো? এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের এই জঙ্গলটা তো পুরো পাখি শূন্য হয়ে যাবে। তা তো বটেই, কিন্তু এই পাখিগুলোকে মারছে কে? আর মেরে লাশগুলোই বা কি করছে? মা, তুমি এসব নিয়ে এত চিন্তা কেন করছো বলো তো? যে পায় সে মেরেছে, এখন আর এসব নিয়ে কথা বলো না তো, আমার একদম ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে রে বাবা, আমি আর বলবো না। এদিকে দেখতে দেখতে রাত নেমে আসে। সবাই ঘুমাতে গেলেও রকি যায় না। সে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে যায় আর টুনি দেখে ফেলে। আরে আরে, ছেলেটা যাচ্ছে কোথায়? দেখি তো আগে। টুনি রকির পিছু পিছু যায় আর কিছু দূর যেতেই টুনির চোখ পুরো কপালে উঠে যায়। তার ছেলে পাখি রূপ থেকে রাক্ষসের রূপে পরিণত হয়ে যায়। এই আমি কি দেখছি? আমার সন্তানই রাক্ষস, আর রাক্ষস হয়ে সবাইকে এভাবে খাচ্ছে। আমি তো আমার নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। টুনি ভয় পেয়ে বাড়ি ফিরে আসে আর টোনাকে সব কথা খুলে বলে। টোনা, যে করি হোক আমাদের এই হত্যাকাণ্ড আমাদেরই বন্ধ করতে হবে। আমাদের এক্ষুনি ভৈরবী মায়ের কাছে যেতে হবে টোনা। এরপর দুজনে মিলে রাতেই ভৈরবী মায়ের কাছে যায় আর সব কথা খুলে বলে। এ কোনো সাধারণ ব্যাপার নয়, এটা ভীষণ জটিল ব্যাপার। এর যদি প্রতিকার করা না হয় তাহলে সবাই ধ্বংস হয়ে যাবে। আপনি যেভাবে পারেন এই প্রতিকার করুন মা। আমি চাই না আর কোনো নিষ্পাপ পাখির জীবন অকালে চলে যাক। ঠিক আছে, চল তবে আমার সাথে। এরপর টোনা আর টুনি ভৈরবী মায়ের সাথে যায়। এদিকে রাক্ষস খাবারের খোঁজে পাগল হয়ে যায়। মা বাবা, তোমরা কেন আমার সামনে এসেছো? চলে যাও, চলে যাও বলছি আমার সামন থেকে, নয়তো যখন তখন আমি তোমাদেরও খেয়ে ফেলতে পারি। বাবা, তুই তোর এই হিংস্রতা বন্ধ কর বাবা। তুই মায়ের কাছে ফিরে আয়। রাক্ষস রূপী রকি টুনির কথা শুনে রেগে যায় আর টুনির উপর আক্রমণ করে বসে। ওখানেই থেমে যা বলছি, নয়তো এক্ষুনি তোকে পবিত্র জল দিয়ে ধ্বংস করে ফেলবো আমি। রাক্ষস তবুও কিছু মানে না, সবার উপরে আক্রমণ করতে থাকে। ঠিক তখনই ভোরের আলো ফুটে যায় আর রকি রাক্ষসের রূপ থেকে আবার তো সাধারণ রূপে ফিরে আসে আর নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আর অমনি টুনি তার ছেলেকে আদর করে জড়িয়ে ধরতে চায়। না টুনি, তুই তোর সন্তানকে স্পর্শ করতে পারবি না। রকি, এবার সত্যি করে বল তো, কে তুই আর কেন এসেছিস এখানে? আমি এক অভিশপ্ত পাখি। আমার মা বাবা আমি গর্ভে থাকাকালীন বিনা অপরাধে এক রাক্ষসের ছানাকে হত্যা করেছিল, আর তার কারণে সেই রাক্ষসী আমার বাবা মাকে অভিশাপ দিয়েছিল, আর যার কারণে আমি সেই অভিশাপে অভিশপ্ত। রাত হলেই আমি রাক্ষসে পরিণত হয়ে যাই, আর ভোরের আলো ফুটলেই আবার স্বাভাবিক হয়ে যাই। আর সেটা আমার আসল বাবা মা বুঝতে পেরেছিল, আর তার কারণেই আমাকে জঙ্গলে ফেলে রেখে গিয়েছিল। আর সেখান থেকে আমার এই পালিত বাবা মা আমাকে খুঁজে পায়, আর তারা আমাকে পরম আদর যত্নে বড় করে তোলে। আমি এই অভিশাপ থেকে মুক্তি পেতে চাই। কি করলে তুই তোর এমন জীবন থেকে মুক্তি পাবি? বল আমায়, বল।
আমার মৃত্যু ছাড়া এটা থেকে মুক্তি পাওয়ার আর কোনো উপায় নেই, তাই নিজেদের ভালোর জন্য আমাকে মেরে ফেলো। আমি আমার নিজের চোখের সামনে নিজের বুকের ধনকে শেষ হয়ে যেতে দেখতে পারবো না। নিয়তের লেখা, তোকে মেনে নিতেই হবে। এই বলে ভৈরবী মা রকিকে মেরে ফেলে, আর টোনাটুনি সেখানে চিৎকার করে কাঁদতে থাকে। আর এভাবেই একটা প্রাণের পরিসমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। একই টুনি, তোকে আমি এভাবে মেহেদি দিয়ে দিতে বলেছিলাম? হায় হায় রে, কি নকশা করতে বলেছি আর কি নকশা করে দিয়েছিস। আরে আমজাদি, সব কি করেছিস তুই? হ্যাঁ কেন বিউটি দিদি, তুমি যেভাবে বলেছিলে আমি তো সেভাবেই তোমাকে দিয়ে দিয়েছি। দেখো না দেখো, মেহেদি হাতে দিয়ে তোমার হাতটা কত সুন্দর লাগছে। সুন্দর লাগছে নাকি ছাই? সর সর, আমি তোর কাছ থেকে মেহেদি দিয়ে নিব না। যা যা তো এখান থেকে, মেহেদি নিয়ে চলে যা। ঠিক আছে দিদি, তুমি যখন আর মেহেদি দিয়ে নিবেই না, তখন আমি আর কি করি? যেটুকু মেহেদি দিয়ে দিয়েছি তুমি তার দাম মিটিয়ে দাও, আমি চলে যাই। দাম? কিসের দাম? হ্যাঁ, আমার ডিজাইন পছন্দ হয়নি তো আমি দাম কিসের দিব? চলে যা, চলে যা বলছি এখান থেকে, কোনো টাকা হবে না। না না বিউটি দিদি, এমন করো না তুমি। এই মেহেদির নকশা করে যা টাকা পাই, আমি তা দিয়ে যে আমার ছোট্ট মেয়ে টিংটিংকে নিয়ে খেয়ে পড়ে বেঁচে আছি গো। দাও, আমার পাওনা টাকাটা মিটিয়ে দাও দিদি। এ কথা বলে টুনি বিউটি পায়রার সামনে কাকুতি মিনতি করতে থাকে। এতে করে বিউটি পায়রা ভীষণ বিরক্ত হয়ে যায় আর রেগে বলে, আমি যখন বলেছি তোকে টাকা দিব না, তার মানে দিব না। তুই কি শুনতে পাস না আমি কি বলেছি? এই মেহেদির জন্য আমার কাছে টাকা চাচ্ছিস তো? দেখ কি করি আমি তোর মেহেদির। এ কথা বলে বিউটি পায়রা টুনির ঝুড়ির সব মেহেদি নষ্ট করে দেয়। এ কি করলে দিদি তুমি আমার? হায় হায় রে, এবার আমি কি করে অন্যদের হাতে মেহেদির নকশা করে দিব? এত বড় সর্বনাশ তুমি কেন করলে আমার দিদি? এবার আমি কিভাবে টাকা রোজগার করব? টাকা চাইবি না আমার কাছে? চা, আরো টাকা চা। এমনি হাতে খারাপ নকশা করে দিয়েছিস, আবার টাকা চাস? এবার নিজে বাঁচতে চাস তো এখান থেকে চলে যা, নইলে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। এ কথা বলে বিউটি পায়রা তার বাড়ির মধ্যে চলে যায় আর টুনি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে। হায় ঈশ্বর, গরিবদের কপাল বুঝি এমনই অল্পতে ভেঙে যায়। মেয়েটা আমার বাড়িতে না খেয়ে আমার জন্য অপেক্ষা করছে, কখন আমি খাবার নিয়ে যাব। আজ তো টাকাও পেলাম না, কি নিয়ে ফিরবো এবার আমি বাড়িতে? হায় ঈশ্বর, তুমি আমাকে পথ দেখিয়ে দাও ঈশ্বর। টুনি যখন এসব কথা বলছিল সেই সময় টুনির সামনে এক বুড়িমা আসে আর টুনির এমন কান্না দেখে টুনিকে বলে, কি গো মেয়ে, তুমি এভাবে পথের মধ্যে কেঁদে কেঁদে কোথায় যাচ্ছ? আরে, কাঁদতে কাঁদতে মেয়েটার চোখ মুখ একদম ফুলে গেছে। বলো গো মেয়ে, কি হয়েছে তোমার? আমি তোমাকে সাহায্য করব, বলো। কি আর বলবো গো বুড়িমা, গরিবদের আবার কিসের কষ্ট? আমার এই কান্না কে দেখবে গো বুড়িমা? এ কথা বলে টুনি বুড়িমাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে বুড়িমা বলে, আহারে, মেহেদি নষ্ট হওয়াতে তোমার তাহলে অনেক ক্ষতি হয়ে গেছে। শোনো, আমি তোমাকে সাহায্য করতে পারি। তোমার এই নষ্ট মেহেদি দিয়ে আমি তোমার হাতে একটা নকশা এঁকে দিব। এই নকশাওয়ালা হাত দিয়ে তুমি যা স্পর্শ করবে সেটাই সোনা হয়ে যাবে। তোমার আর মেহেদি বিক্রি করে দিন কাটাতে হবে না গো। ওই সোনা বিক্রি করে তুমি সুখে বসবাস করতে পারবে, জানো। এই কথা বলে বুড়িমা টুনির হাতে সেই মেহেদি দিয়ে নকশা করে দেয়। এরপর বুড়িমা সেখান থেকে চলে যায়। বুড়িমা কি সত্যি কথা বললো নাকি আমাকে এমনি এমনি মনে সান্ত্বনা দিয়ে চলে গেল? দেখি তো একবার পরীক্ষা করে, আমার এই নকশা আঁকা হাত দিয়ে কিছু ছুলেই সোনা হয়ে যায় নাকি। এ কথা বলে টুনি তার হাত দিয়ে মাটি থেকে একটা পাথর তুলে নেয় আর টুনি হাতে পাথর তুলে নেওয়ার সাথে সাথে পাথরটা সোনায় পরিণত হয়। তা দেখে টুনি ভীষণ খুশি হয়ে যায় আর সেই পাথর নিয়ে টুনি বাড়ি চলে আসে। টিংটিং মা, টিংটিং, এদিকে আয়, এদিকে আয় মা, দেখে যা আমি কি পেয়েছি। সোনা, আমি হাত দিয়ে যা ছুবো
তাই সোনা হয়ে যাবে রে মা। এসব কি বলছো মা? হাত দিয়ে কোনো কিছু ছুলে আবার সোনা হয় নাকি? তুমি কি পাগল হয়ে গেছো? এসব কথা বাদ দিয়ে কি খাবার এনেছো তা আগে দাও তো আমাকে। আমার যে খুব ক্ষুধা পেয়েছে। তুই আমার কথা বিশ্বাস করছিস না তো মা? এই দেখ, আমি তোকে প্রমাণ দেখাচ্ছি। এ কথা বলে টুনি তাদের কুড়ে ঘরটা তার নকশাওয়ালা হাত দিয়ে স্পর্শ করে, আর সাথে সাথে কুড়ে ঘরটা সোনায় পরিণত হয়ে যায়। এতে করে টিংটিং সোনার কুড়ে ঘর দেখে ভীষণ অবাক হয়ে যায়। দেখেছিস টিংটিং, দেখেছিস? আমাদের সোনার কুড়ে ঘর হয়ে গেছে। এবার আমি সব স্পর্শ করব আর সব সোনা বানিয়ে নিব। সোনা সোনা, চারপাশে সোনা থাকবে আমার। এ কথা বলে টুনি তার বাড়ির আশেপাশে সব গাছপালাতেই স্পর্শ করে, আর সবকিছুই সোনা হতে থাকে। মা মা, তুমি কি করছো? সব সোনা বানিয়ে ফেলছো কেন? থামো মা, থামো। তুমি তো পাগল হয়ে গেছো। মা, আজ সব সোনা বানিয়ে ফেলবো, আমি সব সোনা বানিয়ে ফেলবো। আয় আয় টিংটিং, আমি তোকেও স্পর্শ করি, তুই আমার সোনার মেয়ে হয়ে যাবি। এ কথা বলে টুনি টিংটিং এর দিকে এগোতে থাকে। না মা না, এটা করো না, আমি তোমার চোখে স্পষ্ট লোভ দেখতে পাচ্ছি। থামো মা, থামো। তোমার মেহেদি পরা হাতে তুমি আমাকে স্পর্শ করো না মা। এ কথা বলতে বলতে টুনি টিংটিংকে স্পর্শ করে ফেলে, আর টিংটিং সাথে সাথে সোনার মূর্তি হয়ে যায়। হায় হায়, এ কি করলাম আমি? কি ভুল করে ফেললাম আমি? আমার মেয়ে তো সোনার মূর্তি হয়ে গেছে। সোনার লোভে এতটাই মগ্ন ছিলাম যে নিজের মেয়েকেও মূর্তি বানিয়ে দিলাম। এবার আমি কি করি? আমার মেয়েকে কোথায় নিয়ে যাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝতে পেরেছি, ওই বুড়ি পারবে আমার মেয়েকে ঠিক করতে। এ কথা বলে টুনি তার সোনার মূর্তির মেয়েকে নিয়ে বনের মধ্যে সেই বুড়িমাকে খুঁজতে থাকে। এমন সময় বুড়িমা তার সামনে আসে। হিরে, আমাকে খুঁজছিস বুঝি? তোকে তো আমি অনেক শক্তি দিয়েছি, আবার কি দরকার পড়লো আমার বলতো? হ্যাঁ বুড়িমা, আমি তোমাকেই খুঁজছিলাম। বুড়িমা, তুমি যে শক্তি আমাকে দিয়েছিলে তার অপব্যবহার করে ফেলেছি আমি। এত সোনা দেখে আমি লোভে পড়ে গিয়েছিলাম, আর আমি আমার মেয়েকেও ছাড়িনি সোনা বানানো থেকে। আমার এই শক্তি চাই না আমি বুড়িমা, তুমি তুলে নাও এই শক্তি। আমি তোর কষ্ট দেখে তোকে এই শক্তি দিয়েছিলাম, কিন্তু তার মর্যাদা তুই বুঝিসনি রে। তুই যখন তোর শক্তির অপব্যবহার করেছিস, তবে এখন আমি অবশ্যই তোর সব শক্তি কেড়ে নিব। এ কথা বলে বুড়িমা টুনির হাত থেকে মেহেদির নকশা জাদু দিয়ে মিশিয়ে দেয়। আর টুনির হাত থেকে মেহেদির নকশা মিশে যাওয়ার সাথে সাথে টুনি যে জিনিসগুলোতে তার হাত দিয়ে সোনা বানিয়েছিল সবকিছু স্বাভাবিক হয়ে যায়, এবং তার মেয়ে টিংটিংও স্বাভাবিক হয়ে যায়। বুড়িমা, আপনি আমাকে বাঁচালেন বুড়িমা। আমার মেয়ে যে ছিল আমার জীবনের একমাত্র সম্বল, সে সোনার মূর্তি হয়ে থাকলে আমি কি নিয়ে বেঁচে থাকতাম? আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আগের মতো কষ্ট করে জীবন চালাতে পারবো, তবু এই শক্তি আমার চাই না বুড়িমা। এ কথা বলে টুনি তার মেয়েকে নিয়ে বাড়ি ফিরে আসে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। দিদি, বাবা মা মারা যাওয়ার পর অভাবের সাথে যুদ্ধ করতে করতে এত বড় হয়ে উঠেছি, আর সহ্য করতে পারছি না দিদি। তুই কিছু একটা কর, আমাদের আর কবে ভালো দিন আসবে তুই আমাদের বল তো। বোন রে, আমার এই অভাব অনটন আর ভালো লাগছে না। শোন, আমি বলি কি, আমরা কষ্ট করে যে 500 টাকা জমিয়েছি, সেই টাকা দিয়ে বনের বড় ব্যবসায়ী যে যোগু দাদা আছে না, তার কাছ থেকে এক টুকরো জমি কিনে নেই। সেই জমিতে আমরা অনেক ফসল ফলাবো। তবে তাই হোক, যা তুই এই 500 টাকা নিয়ে চব্বু দাদার কাছে যা। মুন্নির এই কথা শুনে টুনি টাকা নিয়ে যোগ্য কাকের বাড়িতে যায়। যোগু দাদা, তোমার তো অনেক জমি, আমি গরিব পাখি, কষ্ট করে এই 500 টাকা জমিয়েছি। এই 500 টাকা নিয়ে তোমার এক টুকরো জমি দাও না গো, চাষ করে কিছু ফসল ফলাবো।
এভাবে অভাবে দিন কাটালে তো আমি আর আমার বোন না খেতে পেয়ে মরে যাব। টুনি, তুই পাগল হয়েছিস নাকি? মাত্র 500 টাকায় জমি কিনতে এসেছিস? হা 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 হা। জমির কত দাম তুই জানিস? তবে শোন, এত অভাবে যখন পড়েছিস, তবে আমার একটা গরু আছে, প্রচুর দুধ দেয়। ওটা তোকে দিয়ে দিতে পারি 500 টাকায়। দাও তবে, ওই গরুই দাও। দুধ বিক্রি করে যদি কিছু আয় করতে পারি। টুনির এই কথা শুনে যজ্ঞ কাক টুনির কাছ থেকে 500 টাকা নিয়ে তার গরুটা দিয়ে দেয়। হা হা হা, বোকা টুনি, তোর 500 টাকা নিয়ে কেমন আমার ওই রোগা গরুটা গছিয়ে দিলাম। যাক বাবা, ওই গরু 2 দিন পর তো এমনিতেও মরে যেত। মরে যাওয়ার বদল 500 টাকা পেলাম, তাই আমার লাভ। এদিকে টুনি গরু নিয়ে বাড়িতে আসে। একে টুনি দিদি, তুই জমি কিনতে গেলি কিন্তু গরু নিয়ে ফিরলি কেন? এই গরু দিয়ে আমরা কি করব? আরে আরে, যজ্ঞ দাদা জমির বদলে আমাকে গরু দিয়েছে আর বলেছে এই গরু নাকি অনেক দুধ দেয়। শোন মুন্নি, জমি চাষ করতে তো অনেক কষ্ট, আর গরুকে খাবার দিলেই তো আমরা খুব সহজেই দুধ পাবো। কথাটা তো মন্দ বলিসনি দিদি। আচ্ছা ঠিক আছে, আমি ঘর থেকে বালতি নিয়ে আসি, দুধ দোহন করে দেখি কতগুলো দুধ হয়। এ কথা বলে মুন্নি ঘরের মধ্যে দুধ দহন করার জন্য বালতি নিয়ে যায়। এদিকে টুনিও অন্য ঘরে চলে যায়। এরপর মুন্নি বালতি নিয়ে এসে দুধ দহন করতে থাকে, কিন্তু এক ফোঁটাও কোনো রকমের দুধ বের হয় না। দিদি, এই দিদি, এ কোন গরু নিয়ে আসলি তুই বলতো? এসে দেখে যা, গরু এক ফোঁটা দুধ তো দূরের কথা, সারাক্ষণ শুধু গোবর দিয়ে যাচ্ছে। আহা মুন্নি, অমন অধৈর্য হচ্ছিস কেন? 2 দিন গরুটা আমাদের বাড়িতে থাক, এমনিতেই দুধ দিবে। ভালো মন্দ ঘাস লতা পাতা খাওয়াতে হবে তো নাকি? টুনির এমন কথা শুনে মুন্নি আর কিছুই বলে না। এরপর বেশ কিছুদিন কেটে যায়, তবুও গরু কোনো রকমের দুধ দেয় না। দিদি, আমি বুঝতে পেরেছি, ওই ঠকবাজ যজ্ঞ দাদা আমাদেরকে ঠকিয়েছে। এত ভালো খাবার খাওয়াচ্ছি তবুও গরু দুধ দেয় না। এই গরু রেখে আমাদের আর লাভ নেই, বিক্রি করে দিয়ে আয়, বুঝেছিস? মুন্নি, তুই ঠিকই বলেছিস। আমিও বুঝতে পেরেছি এ কোনো কাজের গরু নয়। আজকে বনের হাটে নিয়ে গিয়ে একে বেচে দিয়ে আসবো। এ কথা বলে টুনি গরুকে নিয়ে হাটে চলে যায়। কিন্তু টুনির গরুকে সবসময় মল দিতে দেখে কেউই টুনির গরু কেনে না। তা দেখে টুনি হতাশ হয়ে গরু নিয়ে বাড়িতে ফিরে যায়। একে টুনি দিদি, তুমি গরু বিক্রি করতে পারোনি? এই গরু দিয়ে না হলো কোনো লাভ, আমাদের বেকার বেকার, বরং 500 টাকা ক্ষতি করে এই গরুটা কিনে নিয়ে এলে। এখন কি আর করি বলতো? এই গরুকে ঘরে রাখলে তো আরো বড় ক্ষতি। আমাদের এই গরুর খাবার কিনতেই তো অনেক খরচ হয়ে যাবে। এই গরুকে নিয়ে কোথায় যাই এখন? আরে বাহ টুনি দিদি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোনো, এই গরু তো গোবর দেয় বেশি, তাই না? এই গোবরে যদি সোনালী রং মিশিয়ে সোনার গোবর বলে বাজারে বিক্রি করি, তবে তো কেউ বুঝতে পারবে না। নকল সোনার গোবর দিয়ে তো আমরা অনেক টাকা পাবো। এসব কি বলছিস? যদি কেউ ধরতে পারে তবে তো মহা সর্বনাশ হবে আমাদের। আরে, আমাদের কেউ চিনতেই পারবে না। আমরা মুখে কাপড় বেঁধে এই গরুকে নিয়ে হাটে যাব। তুমি একদিন হাটে যাবে, আরেকদিন আমি হাটে যাব। তারপর যখনই গরু মলত্যাগ করবে, তখনই গরুর গোবরে সবার চোখকে ফাঁকি দিয়ে সোনালী রং মিশিয়ে দিব। আর সবাইকে বলবো এটা যজ্ঞ কাকের গরু, আর আমরা তার দাসী। আর তার হয়েই আমরা সোনার গোবর বিক্রি করতে এসেছি বাজারে। বাবা মুন্নি, বুদ্ধিটা তো বেশ দারুণ দিয়েছিস। এবার ফাঁসলে যজ্ঞ কাকে ফাঁসবে? গরিব বলে আমাদের ঠকিয়েছিল, তাই না? এবার দেখবে মজা। টুনি আর মুন্নি এই বুদ্ধি করে। আর পরের দিন সকালবেলা টুনি মুখে একটা কাপড় বেঁধে গরুটা নিয়ে বাজারে চলে যায়। আর গরু যেমনি বাজারে মলত্যাগ করতে থাকে, তখনই টুনি সবার চোখ ফাঁকি দিয়ে গোবরে সোনালী রং করতে থাকে। এসো গো এসো, আমার গরু সোনার গোবর দিয়েছে, দেখে যাও দেখে যাও। কে কে কিনবে সোনার গোবর? কিনে নিয়ে যাও। কি বলছো গো, সোনার গোবর? এ কোন জাদুর গোবর পেয়েছো তুমি? কার গরু এটা? আমাকে এক থলে গোবর দাও তো, আমি এই সোনার গোবর দিয়ে বউকে হার বানিয়ে দিব। কত দিনের শখ, বউ আমার সোনার হার পরবে।
সোনার গোবর নিবে তুমি? এই নাও। এই গরু আমার মালিক যজ্ঞ কাকের। সেই তো আমাকে বলেছে সোনার গরু বাজারে বিক্রি করতে। এ কথা বলে টুনি কবুতরকে গোবর দেয়। এভাবে সোনার গোবর ভেবে বনের অনেক পাখি টুনির কাছ থেকে গোবর কিনে নেয়। আর এভাবেই মুন্নি আর টুনি মুখ লুকিয়ে বিভিন্ন বাজারে নকল সোনালী রং করা গোবর বিক্রি করতে থাকে। একদিন টুনি আর মুন্নির বাড়িতে যজ্ঞ কাকা আসে। কি রে মুন্নি টুনি, তোরা তো দেখছি বেশ আয় উন্নতি করছিস। তা তোদের আয় উন্নতি দেখে আমি জানতে এলাম এত উন্নতির রহস্যটা কি। বল, আমাকে একটু বল শুনি। আরে যজ্ঞ দাদা, আপনাকে একটা বিষয় তো বলাই হয়নি। আপনার গরুটা সোনার গোবর দেয়, আর সেই সোনার গোবর বিক্রি করেই তো আমরা এত টাকা পাচ্ছি। কি সত্যি বলছিস? আমার গরু সোনার গোবর দেয়? এতদিন তো আমি জানতে পারলাম না। ওই গরু আর তোদের কাছে রাখবো না। দে, আমার গরু আমাকে ফিরিয়ে দে। না না বাবা, আমরা এতদিন থেকে গরুকে খাবার খাওয়ালাম, এমনি এমনি তো তোমাকে গরু দিব না। আমি তোদের অনেক টাকা দিব, তবুও আমাকে আমার গরু ফেরত দে। বেশি টাকা দিয়ে এই গরু তোদের কাছ থেকে নিলেও আমার কোনো ক্ষতি নেই। সোনার গোবর বিক্রি করে আমি অনেক টাকা পাবো। এই নে, এক্ষুনি আমি তোদের টাকা দিচ্ছি। আর টাকা পেয়ে টুনি আর মুন্নি মিটে মিটে হাসতে থাকে। আর যজ্ঞ কাককে সেই গরুটা দিয়ে দেয়। তারপর যজ্ঞ কাক গরু নিয়ে বাড়িতে ফিরে যায়। এর কয়েকদিন পর যজ্ঞ, এই হারামজাদা যজ্ঞ, বাড়িতে আছিস? বেরিয়ে আয় বলছি। দাসী দিয়ে আমাদের ঠকানো দেখাচ্ছি মজা। কবুতরের ডাক শুনে যজ্ঞ কাক বাড়ি থেকে বেরিয়ে আসে। আর বের হতেই যজ্ঞ কাক ভীষণ অবাক হয়ে যায়। এ কি, তোমরা কারা? আমাকে এভাবে ডাকছো কেন? আর আমার বাড়িতেই কেনই বা এসেছো তোমরা? শয়তান বেটা, তুই দাসীকে দিয়ে আমাদের ঠকিয়েছিস। গোবরে সোনালী রং মেখে আমাদের কাছ থেকে তোর দাসীরা টাকা হাতিয়ে নিয়েছে। এখন দে, ফেরত দে আমাদের টাকা। কবুতরের কথা শুনে যজ্ঞ কাক ভীষণ অবাক হয়ে যায়। আর গরুর কাছে গিয়ে দেখে সত্যি সত্যি গরু শুধু গোবর দিয়েছে, কোনো সোনার গোবর দেয়নি। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। টুনি মুন্নি আমাকেও ঠকিয়েছে। ভাই সকল, তোমরা বিশ্বাস করো এটা আমার গরু নয়, ওই টুনি মুন্নির গরু এটা। তোমরা তাদের গিয়ে ধরো। আমরা এসব কিছু জানি না। তোমার বাড়িতে গরু মানে তুমি এই গরুর মালিক, আর তুমি তোমার দাসীকে দিয়ে আমাদের ঠকিয়েছো। এখন তুমি আমাদের টাকা ফেরত দাও, তা না হলে আমরা সবাই তোমাকে এমন মার মারবো যে বাপের নামটাও ভুলে যাবে। কবুতরের কথা শুনে যজ্ঞ কাক ভয় পেয়ে যায়। আর তার সিন্ধুক থেকে সব টাকা নিয়ে এসে সবাইকে তাদের টাকা শোধ করে দেয়। এদিকে টুনি আর মুন্নি তাদের টাকা পয়সা সব নিয়ে অন্য বনে চলে যায় আর আরামেই বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।